ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা যার যার বাড়িতেই আছো, ভালো আছো, সুস্থ আছো। সারা বিশ্বে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে, যার জেরে আমাদের দেশের সাথে ত্রিপুরাতেও আমরা লকডাউন হয়ে আছি, ঘরবন্দি হয়ে আছি। এইরকম পরিস্থিতিতে সবার মানসিকতা বদলে যায়, কিন্তু বদলে গেলেও জীবন তো আর থেমে থাকবে না, চালিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তোমরা হয়তো খুব বোর ফিল করছো, অর্থাৎ যারা লোকাল আসো, কলেজ যেতে পারছো না, তারা হয়তো বোর ফিল করছো। আর যারা বাইরে, যাদের অন্য সময়ে বাড়িতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস মিসের ব্যাপার থাকে, এখন তো তোমাদের সেটা নেই। এখন তো এই কারণে তোমরা হয়তো লকডাউনটা মোটামুটি ভালোই আছো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমরা যেহেতু পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমাদের, তাই আমাদের অনলাইনে আমাদের প্রচেষ্টা। আমার আজকের টপিক পালমোনারি ফাংশন টেস্ট। পালমোনারি বললে বুঝো কি বুঝি আমরা? ফুসফুস সংক্রান্ত বুঝি, ঠিক আছে? ফাংশন মানে তো কাজ, টেস্ট মানে আমরা জানি পরীক্ষা। তাহলে পালমোনারি ফাংশন টেস্ট যে সকল পরীক্ষার মাধ্যমে আমরা ফুসফুসের বিভিন্ন কার্যগত অবস্থা বুঝতে পারি, সেই টেস্টগুলিকে একসাথে বলা হয় পালমোনারি ফাংশন টেস্ট। এই টেস্টগুলি যার উপর বেস করে হয় সেটা হলো ফুসফুসের যে এয়ার থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় তার ভলিউম, তার ধারণ করার ক্যাপাসিটি। এগুলির উপর ভিত্তি করে পালমোনারি লাং টেস্ট করা হয়ে থাকে। তার আগে একটা কথা বলে থাকি, স্পাইরোমিটার নামক যন্ত্রের সাহায্যে, সিম্পল ইনস্ট্রুমেন্ট স্পাইরোমিটার, তার সাহায্যে এই লাংসের যে ভলিউমগুলি বা বিভিন্ন ক্যাপাসিটি তার মাধ্যমে নির্ধারণ করা হয়। তাহলে হোয়াট ইজ স্পাইরোমেট্রি? Spirometry is to measure the lung volumes and lung capacities with the help of a simple instrument called spirometer. এবার লাংসের যে এয়ার থাকে, এয়ার ভলিউমটা, সেটাকে দুইটা ডিভিশনে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সেটা হলো লাং ভলিউমস অ্যান্ড লাং ক্যাপাসিটিস। এবার আমি একটা রিপ্রেজেন্টেশনে যাচ্ছি, দেখো। রিপ্রেজেন্টেশনে যাচ্ছি, এটাকে বলা হয় টিভি। আমি ফুল ফর্মটা পরে লিখবো। এটা IRV, এটা ERV, এটা RV, এটাকে বলা হয় IC, FRC, VC, RV, TLC, টিভিটা। আচ্ছা, তাহলে ভলিউম যেটা, এয়ার ভলিউম যেটা, সেটাকে চারটা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। সেটা হলো টিভি বা টিডাল ভলিউম, IRV inspiratory reserve volume, ERV expiratory reserve volume and residual volume, RV। তাহলে ভলিউমটাকে চারটা ভাগে ভাগ করলে এয়ার ভলিউমটাকে টিভিটা দেখো টিভি, দ্যাট ইজ টিডাল ভলিউম, যার ভলিউম টিডাল ভলিউমটা কি দেখি আমরা। আচ্ছা, তার আগে আমরা প্রশ্বাস এবং নিঃশ্বাস, এগুলো আমাদের কাছে ক্লিয়ার। আমি দেখাচ্ছি, দেখো। এটা হলো প্রশ্বাস, এটাকে বলছি আমরা নিঃশ্বাস, ঠিক আছে? ইট ইজ ইন্সপিরেশন, এটা হলো এক্সপিরেশন। ইন্সপিরেশন নেওয়াটা, এক্সপিরেশন ছাড়াটা। তাহলে টিডাল ভলিউমটা হলো স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে
আমরা যে পরিমাণ বায়ুকে গ্রহণ বা ত্যাগ করতে পারি তার পরিমাণকে বলা হয় টিডাল ভলিউম। ঠিক আছে, তাহলে কি যে পরিমাণ বায়ুকে আমরা স্বাভাবিক ও শান্ত প্রশ্বাসের মাধ্যমে, মানে উই ক্যান ইন্সপায়ার অ্যান্ড অলসো উই ক্যান এক্সপায়ার in normal respiration, the amount of volume that can be breathed in and also breathed out in normal respiration is called tidal volume, এবং তার স্বাভাবিক মানটা হলো 500 ml। তাহলে এটাকে আমি ধরছি ইন্সপিরেশন এক্সপিরেশন। ঠিক আছে, তাহলে ইন্সপিরেশনে আমরা যতটা নিচ্ছি এক্সপিরেশনে ততটা ছাড়তে পারছি। দিস ইজ দ্য tidal volume। এবার আসি আইআরভি। আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর ভি রিজার্ভ ভলিউম, তার টোটাল এটা হলো 3.3 লিটার। এটা 500, এটা 3.3 লিটার। টিভিটা দেখো, এইটুকু হলো আমার নর্মাল ইন্সপিরেশন। ঠিক আছে, মানে আমি স্বাভাবিক প্রশ্বাসভাবে যতটা নিতে পারি। এটা হলো স্বাভাবিক প্রশ্বাসের পরও জোর করে আমি আরও যতটা নিতে পারি এয়ারটা, তার পরিমাণটাকে বলা হয় আইআরভি। তাহলে হোয়াট ইজ আইআরভি? আইআরভি ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ওয়ান ক্যান ব্রেথ ইন ফোর্সফুলি after the normal inspiration, মানে নর্মাল ইন্সপিরেশন হলো এইটুকু পর্যন্ত, তারপরেই যেটা নিতে পারি। সো দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ব্রেথড ইন ফোর্সফুলি আফটার দ্য নর্মাল ইন্সপিরেশন, দিস ইজ কল্ড আইআরভি। তার পরিমাণটা কত? প্রায় 3.3 লিটার। এবার দেখো ইআরভি। ইআরভি ই ফর expiratory reserve volume, তার পরিমাণটা হলো প্রায় 1 লিটার। ঠিক আছে, তাহলে এটা এখন কাকে বলে? ইআরভিটা বলতে কি বুঝো? আচ্ছা, এইটা হলো আমার কি নর্মাল এক্সপিরেশন। ঠিক আছে, মানে আমি স্বাভাবিক নিঃশ্বাসের মাধ্যমে যেটা ছাড়তে পারি, তারপরেও আমি জোর করে আরও এতটা ছাড়তে পারি ফোর্সফুলি, আমি নিঃশ্বাসের মাধ্যমে এই বায়ুটা ত্যাগ করতে পারি। এই পরিমাণটাকে বলা হয় ইআরভি, দ্যাট ইজ দ্য এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ইআরভিটা কি? আমি বা একজন ব্যক্তি স্বাভাবিক নিঃশ্বাসের পর যে পরিমাণ বায়ুকে বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুস থেকে ত্যাগ করতে পারে তার পরিমাণকে বলা হয় ইআরভি। হোয়াট ইজ ইআরভি? ইআরভি ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ক্যান বি ব্রেথড আউট ফ্রম দ্য লাংস উইথ ম্যাক্সিমাল এক্সপিরেশন আফটার নর্মাল এক্সপিরেশন। আবার বলছি, হোয়াট ইজ ইআরভি? ইআরভি ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি expelled out from the lungs with maximum expiration after the normal expiration. This is, and it amounts to 1 liter. এবার আসি আরভিতে। আরভি হলো রেসিডুয়াল ভলিউম। তার পরিমাণ প্রায় 1.2 লিটার। রেসিডুয়াল ভলিউমটা দেখতে পাচ্ছি আমরা নিচে। রেসিডুয়াল ভলিউমটা কাকে বলে? এবার দেখো, বলপূর্বক নিঃশ্বাসের পরও কিছুটা বায়ু ফুসফুসে থেকে যায়, পরে কিন্তু আমি পারবো না। ঠিক আছে, ইআরভিটা এই অনেকটা ছাড়ার পরও আমি আর নিতে পারবো না, সেটাকে বলা হয়, সেই ভলিউমটা থেকেই যায় ফুসফুসে, সেটাকে বলা হয় আরভি। সো হোয়াট ইজ দ্য আরভি? আরভি ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট রিমেন্স
in the lungs after maximum expiration. সর্বোচ্চ নিঃশ্বাসের পরও ফুসফুসে যে পরিমাণ বায়ুটা থেকে যায় তার পরিমাণটাকে বলা হয় আরভি বা রেসিডুয়াল ভলিউম। তার অ্যামাউন্টটা কত? 1.2 লিটার। একটু এবার আমার দিকে তাকাও, আমি এটাও দেখাচ্ছি। এটা হলো টিবি, দ্যাট ইজ নর্মাল ইন্সপিরেশন নর্মাল এক্সপিরেশন, সেটা হলো টিবি। এবার আয়ারবিটা কোনটা আমি নিলাম, ঠিক আছে, প্রস্রাব দ্যাট ইজ ইন্সপিরেশনের পরে জোর করে আরও নিলাম, এই যে নিলাম, এতটা নিলাম, তার পরিমাণটা হলো আইআরবি, ঠিক আছে। এবার ইআরবিটা আমি নিলাম, আমার ছাড়লাম, দেখো আমি ছাড়ার পর আরও জোর করে আমি অনেকটা ছাড়তে পেরেছি, ঠিক আছে, নিঃশ্বাসের মাধ্যমে অনেকটা বায়ুকে আমি ফুসফুস থেকে ত্যাগ করতে পেরেছি, সেটাই হলো আরবি, ঠিক আছে। এবার ত্যাগ করার পরেও আমার ফুসফুসে কিন্তু রয়ে গেছে কিছুটা পরিমাণ বায়ু, তার ভলিউমটাকে বলা হয় আরবি বা রেসিডুয়াল ভলিউম। এটা আমাদের শেষ হলো। এবার এখানে আমি ইয়ে করে দেখাচ্ছি, তাহলে এইখানে এটা কি ছিল? 1.2 লিটার। এটা কত? এটা আরও 1 লিটার, যেটি এখানে হলো 2.2 লিটার। এটা কত? 500 ml, ঠিক আছে, 500 ml। তাহলে এটা কত হচ্ছে এখানে? 2.7 লিটার। আর এটা কত? আইআরবিটা কত? 3.3। তাহলে কত হচ্ছে আমার? 3.3 আর 2.7, 6 লিটার। দ্যাট ইজ দ্য পালমোনারি ভেন্টিলেশন, 6 লিটার। এবার আমি আসছি আরবিটা রেসিডুয়ালগুলো। আচ্ছা, এটা কিনা আরেকটা একটু বলে যাই। আরবিটা যেটা থাকে, এটা যদি একমাত্র ফুসফুসটাকে যদি ওপেন করা হয় তাহলে এই পরিমাণ বায়ুটা ফুসফুস থেকে বেরিয়ে আসতে পারবে বা মেজার করা যায়, ঠিক আছে। সো আরবি, দ্য ভলিউম অফ ইট ইজ অনলি can be measured when it is open and the lungs is allowed to be collapsed. এবারে যাচ্ছি আমি আইসিতে। আইসি inspiratory capacity. Inspiratory capacity. তাহলে ইন্সপিরেটরি মানে কি বুঝি? ইন্সপিরেশন করতে পারি। তো এইটা দেখো, এই যে অ্যামাউন্ট অফ এয়ার, এটা আমি এইটুকু নিতে পারি স্বাভাবিক প্রশ্বাসের মাধ্যমে, আর এতটুকু নিতে পারি বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে। দ্যাট ইজ এইটুকু হলো নর্মাল ইন্সপিরেশন আর এইটুকু হলো ফোর্সফুল ইন্সপিরেশন। তাহলে আমি এক কথায় ইন্সপিরেশনের মাধ্যমে যেই পরিমাণ এয়ারটাকে আমি ফুসফুসে গ্রহণ করতে পারি তার পরিমাণটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইকুয়াল টু টিভি প্লাস আইআরবি। তো হোয়াট ইজ ইন্সপিরেটরি ক্যাপাসিটি? Inspiratory capacity, the volume of air that can be inspired in normal inspiration and also by maximum inspiration. This equals to TB plus IRB. তাহলে এটা কত হচ্ছে? TB plus IRB হলে TB plus IRB কত হচ্ছে? এটাও দাঁড়াচ্ছে 2 পয়েন্ট, এটা কত? 3.3, আর এটা হচ্ছে 5, দ্যাট ইজ 3.8 লিটার। এফআরসি, আইসির অপোজিটে দেখো এফআরসিটা। এফআরসিটা হলো এই দেখো আমার স্বাভাবিক নিঃশ্বাস, দ্যাট ইজ দ্য নর্মাল
এক্সপিরেশন। ঠিক আছে, তাহলে নর্মাল এক্সপিরেশনের পর টোটাল যে পরিমাণ এয়ারটা ফুসফুসে থাকে তার পরিমাণকে বলা হয় এফআরসি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে কি হলো, দাঁড়ালো সংজ্ঞাটা কি দাঁড়ালো? স্বাভাবিক নিঃশ্বাসের পর যে পরিমাণ এয়ারটা ফুসফুসে থেকে যায় তার পরিমাণকে বলা হয় এফআরসি। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট রিমেন্স ইন দ্য লাং আফটার দ্য নর্মাল এক্সপিরেশন। তার ভলিউমটা কি হবে? ইআরবি প্লাস আরবি, ইআরভি প্লাস আরবি। তাহলে কত হচ্ছে? আরবিটা হচ্ছে 1.2 আর এটা হচ্ছে 1, দ্যাট ইজ 2.2 লিটার। বুঝতে পেরেছো এফআরসি? ওকে, এবার দেখো বিসি। বিসিটা বিসি দ্যাট ইজ ভাইটাল ক্যাপাসিটি। বিসিটা কি হলো? ভাইটাল ক্যাপাসিটি। আমরা দেখি এই রিপ্রেজেন্টেশনে দেখছি আমরা সিমেট্রিক রিপ্রেজেন্টের বিসিটা কি? বিসিটা এই পর্যন্ত, মানে রেসিডুয়াল ভলিউম বাদ দিয়ে বাকি সবটার ভলিউমটাকে বলা হয় বিসি। তাহলে এইভাবে এটাকে সংজ্ঞা দেওয়া যায় বা বলা যায় যে গভীরতম প্রশ্বাস। গভীরতম প্রশ্বাস মানে এই হলো গভীরতম আমার প্রশ্বাস নিয়ে আমি এই পর্যন্ত, আমি তো নিতে পারি এই পর্যন্ত এয়ারটা নিতে পারি। দেখো আমার ইন্সপিরেশন কতটা, আমার ইন্সপিরেশন ক্যাপাসিটি কতটা, এইটুকু হলো আমার ইন্সপিরেশন ক্যাপাসিটি। আমি এটা নর্মাল ইন্সপিরেশন, তারপর ম্যাক্সিমাম ইন্সপিরেশন। ঠিক আছে, নর্মাল ইন্সপিরেশন প্লাস ম্যাক্সিমাম ইন্সপিরেশন, দিট ইজ আমার ইন্সপিরেশন ক্যাপাসিটি। আমি এইটুকু নিলাম, তারপরে আবার জোর করে যতটা ছাড়া যায় তার পরিমাণটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এখানে যদি দেখাই আমি, দেখো ঠিক আছে, এটা দেখো এখান থেকে দেখো, আর এটা হলো আমার নর্মাল ইন্সপিরেশন, এটা হলো আমার ম্যাক্সিমাল ইন্সপিরেশন, দেন ফোর্সফুলি এক্সপিরেশন। এই টোটাল ভলিউমটাকে বলা হচ্ছে আমার ভিসি। ঠিক আছে, তাহলে এসে গভীরতম প্রশ্বাসক্রিয়ার মাধ্যমে গৃহীত বায়ুকে এবং বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ুকে ফুসফুস থেকে ত্যাগ করা যায় তার পরিমাণকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি breathed in by maximal inspiration and breathed out by the maximal expiration. This is the BC, vital capacity. তার পরিমাণটা হলো ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এগুলি আমি করলেই পেয়ে যাচ্ছি, ইআরবি প্লাস টিবি প্লাস আইআরবি, এই তিনটা অ্যাড করলে, হ্যাঁ, সাম অফ দ্য ভিসি ইকুয়াল টু সাম অফ দ্য আইআরবি প্লাস টিভি প্লাস ইআরবি, আইআরবি প্লাস টিভি প্লাস ইআরভি। তাহলে কত হচ্ছে? আইআরবি হচ্ছে আমার, এই আইআরবিটা হচ্ছে আমার 3.3 লিটার, টিভি হচ্ছে 500, দ্যাট ইজ 3.8 লিটার, আর এটা হচ্ছে কত? 1 লিটার। তাহলে টোটাল হচ্ছে 4.8 লিটার। 4.8 লিটার। ঠিক আছে, তো ভাইটাল ক্যাপাসিটি। ওকে, ভাইটাল ক্যাপাসিটি। আরবিটা এখানে থাকে,
টিএলসি, টিএলসিটার টোটাল লাং ক্যাপাসিটি, ঠিক আছে। অর্থাৎ আমি জোর করে নিলাম, নেওয়ার পর জোর করে আমি প্রসেসের মাধ্যমে এয়ারটা নিলাম, তারপর এবার টোটাল যে অ্যামাউন্টটা থাকে আমার ফুসফুসে তার টোটাল পরিমাণটাকে বলা হয় টিএলসি। তো হোয়াট ইজ দ্য টিএলসি? টিএলসি ইজ দ্য টোটাল ভলিউম অফ এয়ার আফটার দ্য ম্যাক্সিমাম ইন্সপিরেশন। টিএলসি ইকুয়াল টু এই সবগুলির সাম অফ অল, সাম অফ টিএলসি ইকুয়াল টু টিএলসি ইকুয়াল টু সাম অফ আইআরভি plus TV plus ERV IRV plus TV plus ERV plus RV equal to 6 feet. বুঝতে পেরেছো? তো these are the ক্যাপাসিটি। তাহলে এখানে আমরা দেখছি তিনটা ভলিউম রয়েছে, চারটা ভলিউম, এয়ার ভলিউম এবং চারটা ক্যাপাসিটি। চারটা ভলিউম কি কি? আইআরবি, টিভি, ইআরবি অ্যান্ড আরবি। ক্যাপাসিটি কি কি? আইসি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টিএলসি। তো এগুলির মধ্যে বিসিটা একটা ইম্পর্ট্যান্ট। বিসিটা প্রায় সময় তোমাদের কোশ্চেনে ওই এক্সামে আসে, হোয়াট ইজ বিসি, স্টেট ইটস সিগনিফিক্যান্স। ভাইটাল ক্যাপাসিটিটা এবার চেঞ্জ হয়, ঠিক আছে। এবার আমি তো জানি বিসি ইকুয়াল টু কত 4.8, এটার স্বাভাবিক রেঞ্জটা 3.5 to 4.8, এটা ঠিক আছে। এবার এটা বিভিন্ন সময় কমতে পারে, ঠিক আছে। এবার আরভি এবং ইআরভিটা, এটা বয়স বাড়ার সঙ্গে এই দুটো ভলিউম বাড়ে। তখন এই দুটো ভলিউম যদি বাড়ে তাহলে অটোমেটিক বিসিটা কী হবে? কমে যাবে। তাহলে বিসি ডিক্রিজেস উইথ এজ। এছাড়াও বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনে মানে এটি ডায়াগনোসিস করা যায়, বিসি পরিমাপ করে ফুসফুসের অবস্থাটা বোঝা যায়। যেমন অ্যাজমা, তারপর এমফিসেমা, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, হাইড্রোথোরাক্স, হিমোথোরাক্স, এইসব বিভিন্ন ডিজিজে কি হয়? বিসি খুব হ্রাস পেয়ে যায়, সিগনিফিকেন্টলি হ্রাস পেয়ে যায়। তাহলে বিসির পরিমাণটা কমে গেছে, এটা দেখে এই বিভিন্ন সম্পর্কে আইডিয়া করা যেতে পারে। এটা হলো সিগনিফিকেন্স। তো ওইগুলো একটু বলি। অ্যাজমাটা কি? অ্যাজমাটা তো আমরা জানি অ্যাজমা ইন হুইচ ইজ এ পারসন, অ্যাজমা যে কন্ডিশনে কি হয়, তার ব্রঙ্কাইটিসের প্রবলেম হয় এবং তার শ্বাস ফেলার সময় বেশি অসুবিধা হয়, কষ্ট হয়। কেন কষ্টটা হয়? সো অ্যাজমা ইট ইজ এ কন্ডিশন ইন হুইচ a person's airways become narrowed and inflamed and excessive mucus secretion starts which causes breathing difficulty. এবং এটা যখন সিভিয়ার কেসে হয় তখন একটা সাউন্ড শোনা যায়, অনেক দূর থেকে সাউন্ডটা বোঝা যায় যে অ্যাজমার পেশেন্ট। এবং এই ডিফিকাল্টিটা ম্যাক্সিমাম কি হয়? এক্সপিরেশনের ক্ষেত্রে হয়, সাউন্ডটা প্রডিউসড হয় এক্সপিরেশনের ক্ষেত্রে, তার ইয়েটা ফেলতে কষ্ট হয়। নিউমোনিয়াটা আমরা জানি ইট ইজ কজড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, মোস্টলি বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। এতে কি হয়? ফ্লুইড জমে যায়, পাস জমে যেতে পারে, এলভিলাসে পাস জমতে পারে, ফ্লুইড জমতে পারে, এগুলি সলিড হয়ে যেতে পারে, কফ জমতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা নিউমোনিয়া বলছি। তীব্র প্রদাহ হয় নিউমোনিয়া, যেটা সিমটমস। নিউমোনিয়া যদি হয় তারপরে কিন্তু বিসিটা ডিক্রিজ হয়, সিগনিফিকেন্টলি ডিক্রিজ ইন নিউমোনিয়া। বিসি যেমন নিউমোনিয়ার কিছু সিমটমস এরকম থাকতে পারে, যেমন শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট, যেটি শর্টনেস অফ দ্য ব্রেথ অ্যান্ড পালপিটেশন হয়, হার্ট রেট করে, প্রেশার ফল করতে পারে,
তারপরে তার লস অফ অ্যাপেটাইট হয়, ইত্যাদি হয়, ইত্যাদি সিমটমস আছে নিউমোনিয়াতে। নিউমোনিয়া বললাম। তারপরে আসে কি বলেছি, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স এই কন্ডিশনে বিসি সিগনিফিকেন্টলি হ্রাস করেছে। নিউমোথোরাক্সটা হলো, আমরা জানি যে ফুসফুস যে পাতলা আবরণীদের আবৃত থাকে তাকে কি বলে, ফ্লোরা বলে। ফ্লোরাটা দুইটা স্তরে, দুইটা মানে ডাবল লেয়ার মেমব্রেন। বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, ভিতরের লেয়ারটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। এই যে লেয়ার দুইটার মাঝখানের যে গ্যাপটা সেটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটিতে যদি এয়ার ডিপোজিশন হয় তাহলে এটাকে বলা হয় নিউমোথোরাক্স। So what is pneumothorax? Pneumothorax, if the air is deposited within the pleural cavity, then it is called pneumothorax. এর ফলে কি হয়, চেস্ট পেইন হতে পারে, পালপিটেশন হতে পারে, ডিফিকাল্টি ইন ব্রিদিং হতে পারে। তো নিউমোথোরাক্সেও বিসি সিগনিফিকেন্টলি হ্রাস করে। তারপর কি বলেছি, হিমোথোরাক্স। হিমোথোরাক্সও হলো এই যে প্লুরাল ক্যাভিটিটা, ঠিক আছে, প্লুরাল ক্যাভিটির মধ্যে যদি কোনো কারণে ব্লাড জমে যায়, থোরাসিক ডাক্ট যদি রাপচার হয় তাহলে এটা হতে পারে। থোরাসিক ডাক্টের রাপচারের কারণে এই ক্যাভিটিতে, এই প্লুরাল ক্যাভিটিতে ব্লাড যদি জমে যায় তখন সেটাকে বলা হয় হিমোথোরাক্স। তার ফলেও বিসি সিগনিফিকেন্টলি হ্রাস করে। হিমোথোরাক্সের কিছু সিমটমস যেমন ফিলিং অফ রেস্টলেসনেস হয়, তারপর অ্যাংজাইটি হয়, তারপর লো বিপি হয়, কোল্ড হয়, তারপর স্কিনটা খুব ঘনমাক্ত, যেটা ইজ দ্য সুইটি স্কিন হয়, অ্যাংজাইটি হয় বলেছি, ইত্যাদি সিমটম দেখা যায় হিমোথোরাক্সে। আরেকটা বলেছি কি, হাইড্রোথোরাক্স। হাইড্রোথোরাক্সে এই প্লুরাল ক্যাভিটির মধ্যে যদি লিকুইড জমে, প্লুরাল ক্যাভিটির মধ্যে যদি লিকুইড জমে তখন সেটাকে বলা হয় হাইড্রোথোরাক্স। এর মধ্যে দুইটাই আছে। যদি পাস জমা হয় আবার, হ্যাঁ, এই ক্যাভিটিতে যদি পাস জমা হয় তখন সেটাকে বলে পাইওথোরাক্স। আর যদি লিম্ফ জমা হয় তখন সেটাকে বলা হয় কাইলোথোরাক্স। তাহলে এই যেটা একসাথে আমি বলছি হাইড্রোথোরাক্স, কাইলোথোরাক্স অ্যান্ড পাইওথোরাক্স একসাথে বলছি আমি হাইড্রোথোরাক্স। হাইড্রোথোরাক্সও বিসি সিগনিফিকেন্টলি হ্রাস করে। এছাড়াও আরও আছে, নিউমোনিয়াতে বলেছি, নিউমোনিয়া বলেছি, পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমাতে কি হয়, পালমোনারি ইডিমাটা কি, পালমোনারি ইডিমাটা হলো এই বায়ুথলিতে কোনো কারণে জল জমে যাওয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় পালমোনারি ইডিমা। Accumulation of fluid within the respiratory sacs resulting the impairment of exchange of gas, that is called pulmonary edema. তাতেও কি হয়, বিসি সিগনিফিকেন্টলি হ্রাস করে। আচ্ছা, এই গেল আমাদের বিসি। ভাইটাল ক্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভাইটাল ক্যাপাসিটিটা। হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি, স্টেট ইজ সিগনিফিকেন্স। এছাড়াও বিসিটা বৃদ্ধি পায় যদি মানে কোনো ব্যক্তির হাইট যদি বৃদ্ধি পায় তাহলে হাইটের সঙ্গে বিসিটা বৃদ্ধি পায়, বিসি ইনক্রিজ উইথ দ্য হাইট। এবং যেমন কিছু কিছু ব্যক্তি যেমন মনে করে অ্যাথলেটস, তাদের বিসিও বেশি থাকে, হ্যাঁ, ইনক্রিজ বেশি থাকে। এবং আরেকটা যেটা হলো মহিলাদের ক্ষেত্রে বিসিটা কম থাকে, হ্যাঁ, দেন দ্য মেল। আবার ইথনিসিটি, জাতি বিশেষেও বিসিটা পরিবর্তিত হয়। বিএমআই যদি বেশি হয় তাহলে বিসি আবার হ্রাস পেয়ে যায়। বিএমআই মানে কি আমরা জানি, বেসাল বডি মাস ইন্ডেক্স। বিএমআই মিনস বডি মাস ইন্ডেক্স, এটা বেশি হলে বিসিটা হ্রাস পেয়ে যায়। তাহলে এই আমরা আলোচনা করলাম বিসি সিগনিফিকেন্ট। তার সঙ্গে আরেকটা একটু আলোচনা করি, যেটা হলো ডেড স্পেস। ডেড স্পেস হলো ডেড স্পেস
এটা হলো দেখো, আমরা যেমন এয়ারটা নিচ্ছি, মানে প্রশ্বাস নিঃশ্বাস আমাদের হচ্ছে, নাক দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, নেসোফেরিংস, তারপর ট্রাকিয়া, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলসের মাধ্যমে দিয়ে যাচ্ছে। তখন কিছু কিছু এয়ার এইসব অংশে থেকে যায়, যেমন থেকে যায় যারা কি করে গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না, ওই জায়গাগুলিকে বলা হয় ডেড স্পেস। তাহলে ডেড স্পেসের মধ্যে কী কী থাকবে রেসপিরেটরি সিস্টেম থেকে? নোজ, নেসোফেরিংস, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস। এগুলি কি করে? এগুলি মেইনলি এগুলির কাজ হলো ট্রান্সপোর্ট করা এয়ারটাকে, বাইরের যে অ্যাটমসফিয়ারিক এয়ারটাকে ফুসফুসে পৌঁছে দেওয়া, দ্যাট ইজ দ্য মানে এলভিউলাসে পৌঁছে দেওয়া। তাদের মেইন কাজই হলো ট্রান্সপোর্টের ফাংশন। তো ওইসব ক্ষেত্রে কিছু কিছু এয়ার ওই জায়গায় থেকে যায়, যারা লাংসে গিয়ে পৌঁছায় না। তো ওই জায়গাগুলিকে বলা হয় ডেড স্পেস, এবং ওই এয়ারটাকে, ডেড স্পেসের মধ্যে যে এয়ারটা থাকে সেটাকে বলা হয় ডেড স্পেস এয়ার, ঠিক আছে। সেটার পরিমাণ হলো 150 ml dead space. So what is dead space? It is the part of respiratory system where gaseous exchange does not take place. This area is called dead space, and the air in this dead space is called the dead space air. It is equal to 150 ml dead space air. Dead space air টা আমি এখানে লিখে দেখাচ্ছি। dead space air 150 ml। তাহলে পালমোনারি ভেন্টিলেশন যেটা হয় আমরা জানি, পালমোনারি ভেন্টিলেশনটা কত? 6 লিটার। আর ডেড স্পেস কত? ডেড স্পেস এয়ার 150 ml। তাহলে অ্যাকচুয়ালি কতটা হচ্ছে, ব্রিদিংটা কতটা হচ্ছে? পালমোনারি ভেন্টিলেশনটা কতটা হচ্ছে? তাহলে পালমোনারি পার মিনিট, পালমোনারি ভেন্টিলেশন মানে পার মিনিটে কতটা এয়ার ফুসফুসে যাচ্ছে, এটা হলো পালমোনারি ভেন্টিলেশনের রেটটা হলো টিভি মাইনাস ডেড স্পেস, টিভি মাইনাস রেট। এবার টিভি যদি 500 হয় মাইনাস 150 ইন্টু রেসপিরেটরি রেট আমি ধরলাম পার মিনিটে 12, তাহলে কত হচ্ছে? 4 এটা হচ্ছে কত? 350 4.2 লিটার হচ্ছে। তাহলে এটা হলো টোটাল পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন তাহলে ডেড স্পেসে বুঝতে পেরেছো তোমরা হোয়াট ইজ ডেড স্পেস। তাহলে টোটাল পালমোনারি ভেন্টিলেশন হলো টিবি মাইনাস dead space into